লোকে বলে কালোই নাকি জগতের আলো। তবে ভাই এই ফোনের ভবিষ্যৎ আমার ভবিষ্যতের থেকেও অন্ধকার। কথা বলছিলাম স্যামসাং গ্যালাক্সি A26 নিয়ে। ইয়েস, ঠিকই শুনতেছেন, A26। স্যামসাংয়ের A20 সিরিজ যে বেঁচে আছে বা এক্সিস্ট করে, এটা আপনারা অনেকেই ভুলে যাইতেছিলেন। এই সিরিজের প্রথম ফোন A20 এর ভিডিও করেছিলাম আমরা। সেটা বেশ ভালো প্রাইস পয়েন্টে ভালো স্পেক নিয়ে আসছিল, আমরাও খুব ভালোভাবে সাজেস্ট করেছিলাম এবং এখনও আমি মানুষের হাতে এই ফোনটা দেখি। তারপর A21 আসলো, 22, 23, 24, 25 পর্যন্ত আসলো, বাট সেগুলো না মার্কেটে তেমন একটা সাড়া ফেলতে পারেনি। কারণ হচ্ছে স্যামসাংয়েরই আরও দুইটা সিরিজ আছে, স্যামসাং A10 সিরিজ আর A30 সিরিজ। এই দুইটার মাঝখানে না A20 সিরিজটা একটা স্যান্ডউইচ হয়ে যায়। যারা 20,000 টাকার নিচের স্যামসাংয়ের ফোন নিতে চায় তারা নর্মালি A10 সিরিজের দিকে চায়, আবার একটু বাজেট বাড়ালে তারা A30 সিরিজটা চুজ করে, ওটা একটু বেশি লুক্রেটিভ থাকে। মাঝখানে মাইন্ডকার চিপায় পড়ে থাকে এই A20 সিরিজটা। এই জন্য A20 সিরিজটা তেমন একটা বাকিগুলোর মতো চলতেছে না। কিন্তু এবারের A26 কি পারবে পূর্বপুরুষের ঘাটতিগুলো মেটাতে, নাকি সেও সেই একই রাস্তায় হাঁটবে, সেটাই দেখবো আজকের ভিডিওতে। সাথে আছে আমি তানভীর, আপনারা দেখছেন এটিসি। আর এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে SMS গ্যাজেট। বসুন্ধরা, যমুনা দুই জায়গাতেই তাদের শপ আছে। সব ডিটেলস, পেজ লিঙ্ক সব কিছুই দিয়ে দিচ্ছি আমি ডেসক্রিপশন বক্সে। এই ফোনটা নিয়ে কথা বলতে হলে ভাই সর্বপ্রথম কথা বলতে হয় ডিজাইন নিয়ে। ফোনের পেছনের সাইডটা দেখতে খুবই সুন্দর, একদম A36, A56 এর মতো। সামনে পেছনে দুই পাশেই গ্লাস, মাঝখানে প্লাস্টিকের ফ্রেম। আমাদের কাছে ছিল ব্ল্যাক কালারটা। নর্মালি আমার কাছে ব্ল্যাক কালার খুব একটা পছন্দ হয় না, তবে এটার ব্ল্যাকটা একটু ডিপ ব্ল্যাক, যার জন্য ভালো লাগতেছে। এছাড়াও আরও কালার থাকতেছে তিনটা, হোয়াইট, মিন্ট অ্যান্ড পিচ পিঙ্ক। পেছন থেকে দেখতে যেহেতু A36 এর মতো লাগে, প্রোটেকশনটাও ওইটার মতোই আছে। সামনে পেছনে দুই সাইডে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস দিয়েছে। ব্যাক সাইডটা তেমন ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট না হলেও প্রচুর ডাস্ট হাঙ্গরি। বলতে গেলে এই ফোনটা যেভাবেই রাখেন না কেন, এই ফোনের এই যে ক্যামেরা মডিউলের আশেপাশে ডাস্ট জমবেই, যেটা ক্লিন করা ভালোই প্যারাদায়ক। এছাড়া ফোনটা মোটামুটি ভালোই স্লিম, 7.7 মিলিমিটার থিকনেস আর ওজন মাত্র 200 গ্রাম। হাতে নিয়ে বেশ প্রিমিয়াম আর কমফোর্টেবল একটা ফিল দেয়। তবে ভাই পেছনটা যতটা সুন্দর, সামনের দিকতে ফোনটা ততটাই বাজে। 2025 সালে এসে 27-28 হাজার টাকার একটা ফোনে এই নচ কেন দেয় সেটা আমি বুঝি না ভাই। এটা শুনে অনেকেই এখন ভিডিও থেকে বের হয়ে যাওয়ার চিন্তা করতেছেন, অ্যান্ড এটাকে ডিফেন্ড করার মতো আসলে আমার কাছে কোনো ওয়ার্ড নাই। বাট এই ফোনের কিছু ইন্টারেস্টিং ব্যাপারও আছে যেটা আপনার জানা দরকার। এই দামে এই সময়ে নচ দেওয়াটা টোটালি একটা ব্যাকডেটেড জিনিস আর খুবই বাজে একটা প্র্যাকটিস। এটাকে আমি মেজর কনস হিসাবে কাউন্ট করতেছি। আর এই ডিসপ্লেতে নচ দিছে তো দিছেই, সাথে বিশাল চিন আর মোটা মোটা বেজেলসও আছে। সামনে থেকে হুট করে দেখে যদি আপনি মনে করেন এটা 10 থেকে 12 হাজার টাকার একটা ফোন, ভাই এখানে আপনার দোষ নেই। কিন্তু ভাই এই বিশাল বেজেল, চিন আর নচের মধ্যে এই যে ডিসপ্লেটা না, এইটা ভাই আপনাকে ইমপ্রেস করতে বাধ্য। এটাতে স্যামসাং ইউজ করেছে 6.7 ইঞ্চের একটা ফুল এইচডি প্লাস 120 হার্টজ সুপার অ্যামোলেড ডিসপ্লে ভাই এক কথায় পয়সা উসুল। কালারফুল, ভাইব্রেন্ট, শার্প একটা প্যানেল। ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে কোনো অফিসিয়াল ইনফো শুরুতে পাচ্ছিলাম না। কিছুক্ষণ ঘাটাঘাটি করার পর জানলাম যে ফোনটার হাই ব্রাইটনেস মোডে 1000 নিটস পর্যন্ত ব্রাইটনেস যায়। ব্রাইটনেস আমি বলবো এনাফ আছে, ডে লাইটে অপারেট করতে সমস্যা হচ্ছে না। আর একটা ব্যাপার নোটিস করলাম, মাঝখানের যে ফ্রেমটা সেটা ডিসপ্লে থেকে হালকা আপলিফটেড করা, যাতে ফোনটা হাত থেকে পড়লেও ডিসপ্লেতে ইম্প্যাক্টটা কম লাগে। আর হ্যাঁ, ফোনটা কিন্তু IP67 রেটেড, অর্থাৎ পানির ঝাপটা বা ধুলায় ফোটার তেমন কিছু হবে না। ডিসপ্লেটায় মিস টাচ বা হিউ রিলেটেড কোনো ইস্যু পাইনি আমরা, কিন্তু একটা সিরিয়াস ফিচার মিস আছে। সেটা হচ্ছে এই ডিসপ্লে অ্যামোলেড হওয়ার পরেও অলওয়েজ অন ডিসপ্লে নাই ফোনটায়। এটা ভাই খুব দরকারি একটা ফিচার ছিল, কেন দেয় নাই আমি জানি না। তবে চার্জিংয়ের সময় চার্জিং পার্সেন্টেজ আর চার্জিং টাইম ফোন লক করার পরও দেখা যায়। আর হ্যাঁ, এটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাই, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। এটা ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, তবে ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের অভাবটা থেকেই যায়। এইসব যদিও ডিসপ্লে কনস না, তবুও যেহেতু ডিসপ্লে রিলেটেড তাই বললাম। ডিসপ্লের পর স্ট্রং পার্ট বলতে গেলে বলা লাগে এর ক্যামেরা নিয়ে। এই ফোনে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ডে লাইটের ছবিগুলো মোটামুটি শার্প, কালার কন্ট্রাস্ট ঠিকঠাক, শ্যাডো হাইলাইট ব্যালেন্সিং মোটামুটি, ছবিগুলো দেখতে ভালোই লাগে। কালার কিছুটা পপড আউট, ছবি কিছুটা কুল টোনের আসে, দেখতে খারাপ লাগছে না। লো লাইটেও আমি বলবো ছবি ভালোই আসে, মোটামুটি শার্প, রাতকে রাতের মতোই রাখে, একদম দিন বানায় ফেলে না। হাইলাইটস আর শ্যাডো ব্যালেন্সিং মোটামুটি ঠিকঠাক আছে। আলট্রা ওয়াইড ক্যামেরাটা 8 মেগাপিক্সেলের, এটাকে দুধ ভাত বলা যায়। ভালো ব্যাপার হচ্ছে মেন ক্যামেরার সাথে কালার কন্ট্রাস্ট সিমিলার, ডিটেলস চলার মতো। ডে লাইটে মোটামুটি ইউজেবল আউটপুট পাবেন, তবে বেশি এক্সপেকটেশন রাখলে আপনি হতাশ হবেন। পোর্ট্রেট অপশনে জুমের অপশন নেই, এটা দেখে ভাই একটু হতাশ লাগলো। অন্তত 2x অপশন দেওয়াটা উচিত ছিল। এজ ডিটেকশন মোটামুটি দেখতে ভালোই লাগে, খারাপ না। ফেসটা হালকা স্মুথ করে ফেলে। মেন ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 30 FPS এ। ভিডিও কোয়ালিটি ভালোই, স্টেবিলাইজেশনও মোটামুটি ভালোই কাজ করতেছে। আর ভিডিও কোয়ালিটি দাম অনুযায়ী আমি বলবো ঠিকঠাক আছে। ফ্রন্ট ক্যামেরা 13 মেগাপিক্সেলের, ছবি ভালোই আসে। কালার কন্ট্রাস্ট মেইন ক্যামেরার মতোই, দেখতে ভালোই লাগে, খারাপ না। জাস্ট ফেসটা কিছুটা স্মুথ করে ফেলে।
ফ্রন্ট ক্যামেরাতে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এখানেও ভিডিও কোয়ালিটি ভালোই, দাম অনুযায়ী চলনসই। পরিশেষে বলা যায় এই ফোনের ক্যামেরা চলনসই, নট দি বেস্ট, বাট এই সেগমেন্টের বাকি ফোনদের থেকে বেটার আছে। এই সেগমেন্টে আমি স্ট্যান্ডার্ড হিসেবে ধরি CMF ফোন 2 Proর যে ক্যামেরাটা সেটার সাথে যখন এটাকে কম্পেয়ার করে দেখলাম, তখন দেখলাম 18, 19, 20 টাইপের রেজাল্ট পাচ্ছি। সো ওই হিসাবে চিন্তা করলে এটার ক্যামেরা খারাপ না। ক্যামেরার পরে মডারেট বা স্ট্রং পার্ট হচ্ছে এর পারফরমেন্স। চিপসেট থাকতেছে Exynos 1380, আগের বারের A54, A35ও আমরা সেম চিপসেটটা ব্যবহার করতে দেখেছি। খাতা কলমে এটা স্ন্যাপড্রাগন 6 Gen 3 এর আশেপাশে, আর Dimensity 7300 থেকে কিছুটা পিছিয়ে। আমি বলবো এই দামে এই প্রসেসর ঠিকঠাক আছে, আহামরি কিছু না, আবার কমপ্লেন করারও খুব একটা জায়গা থাকে না। তবে আগের A54 এর মতো ফোনটা তেমন একটা গরম হয় না, এটা ভালো ব্যাপার। A54 এর ইউজাররা অনেক 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 বেশি অ্যামাউন্টে কমপ্লেন করেছে যে তাদের ফোনগুলো খুবই গরম হয়, ইভেন নর্মাল ইউসেজও গরম হয়। তবে এই ফোনে আমরা তেমন হিটিং ইস্যু পাই নাই। আমরা হেভি টাস্কিং বা গেমিং করলেও ফোনটা গরম হয়, বাট এক্সেসিভ না। নর্মাল ইউসেজে ফোনটা ভালোই স্মুথ অ্যান্ড ফাস্ট থাকে, স্পেশালি One UI এর জন্য সব জায়গাতে একটা স্মুথনেস লক্ষণীয়, কিন্তু এটা কতদিন লাস্ট করবে সেটাই দেখার বিষয়। One UI ভাই স্যামসাংয়ের বাজেট ফোনগুলোর জন্য একটা পুরো ব্লেসিং। মিডিয়াকোর চিপসেটের সাথে এরকম লাইট ওয়েট আর ফ্লুয়েন্ট একটা UI ফোনগুলোর পুরো পাংখা করে দেয়। এই ফোনটাতে থাকতেছে One UI 7 আর 6+6 ইয়ারের একটা সিকিউরিটি অ্যান্ড OS আপডেট, যেটা এই দামে পুরো আনবিলিভেবল একটা ব্যাপার। আর এই One UI এর জন্য আশা করা যায় এই ফোনটা আগামী 2 থেকে 3 বছর এরকম সাপোর্ট দিয়ে যাবে। তবে টুকটাক স্টারারের দেখা পাবেন লং টাইম ইউসেজে, বাট এটা আহামরি নোটিসেবল না। যারা এই দামের ফোন চালান তারা সেভাবে এটা লক্ষ্যও করবেন না। ফোনটাতে থাকছে 6 বা 8GB LPDDR4X র্যাম আর UFS 2.2 এর 128 কিংবা 256GB স্টোরেজ। এখানে UFS 3.1 দিলে ভালো হতো, বাট যেহেতু দেয় নেই কি আর করার। তাছাড়া এই ফোনটা কেউ গেমিংয়ের জন্য কিনবে না, তাও আমরা টেস্টিংয়ের জন্য কিছু গেম খেলেছিলাম। শুরুতে খেললাম PUBG, সর্বোচ্চ 60 FPS পায়, মোটামুটি কনস্ট্যান্টই থাকে। একদম লং টাইমে 50 থেকে 55 FPS এর নাম দেখেছি, তবে মেজর কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি আমরা। ডেল্টা ফোর্সেও সর্বোচ্চ 60 FPS পায়, তবে FPSটা না কেন জানি 50-তে আটকায় থাকে, তবে 50-তে আবার লক থাকে, একদম বেশি ফ্রেম ড্রপ আমরা নোটিস করিনি। আমি বলবো ভাই গেমিং আউটপুট ঠিক আছে, যতটুকু দরকার আছে এটাতে। একদম গেমিংয়ের জন্য তো মানুষ এই ফোনটা কিনবে না, টুকটাক যারা টাইম পাসের জন্য গেম খেলে তাদের জন্য এটার যে গেমিং ঠিক আছে। এরপর আসে ব্যাটারি। ফোনটাতে থাকছে 5000 mAh ব্যাটারি আর 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। নর্মাল ইউসেজে 8 থেকে 8.5 ঘন্টার মতো SOD পাবেন, আর হেভি ইউসেজে 6 থেকে 6.5 ঘন্টার মতো টেনে টনে চলে যাবে। অবশ্যই এটা আউটস্ট্যান্ডিং কিছু না, তবে গুড টু গো। আর 0 to 100% চার্জ হতে ফোনটাতে সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিটের মতো। এটা আরেকটু যদি কম হতো তাহলে ভালো হতো। লাস্টলি ঝটপট কিছু ইনফো দিই। ফোনটাতে থাকছে Wi-Fi 6, Bluetooth 5.3, NFC আর মাইক্রো SD কার্ড সাপোর্ট। এখনকার সময় এই ফিচারটা প্রায় হারায় গেছে বলা যায়। সেখানে এই ফোনে হাইব্রিড সিম স্লট আছে, মানে SD কার্ড ব্যবহার করা যাবে, এটা ভালো ব্যাপার। তবে থাকছে না স্টেরিও স্পিকার, এইটা ভাই একটা মেজর কনস এই দামে। এটা দেওয়ার দরকার ছিল। ওয়ার্নিং ছাড়া কল রেকর্ডিং অপশন নাই, মানে প্রাইস কাট করার জন্য তারা কিছু ফিচার একদম মাটি চাপা দিয়ে দিছে। তবে ভাই একটা ভালো ব্যাপার হচ্ছে তারা নয়েজ ক্যান্সেলেশনের ফিচারটা মাটি চাপা দেয় নাই, ওইটা দিলে ভাই পুরা মারামারি লেগে যেত। সব নিয়ে কথা বলা শেষ, এখন কনক্লুশনে আসি। এই ফোনটা কি আমি সাজেস্ট করবো কিনা বা আপনার নেওয়া উচিত হবে কিনা? আমি বলবো হ্যাঁ আবার না। কারণ ভাই M35 এখনও মার্কেটে এক্সিস্ট করে, যেটার সাথে এই ফোনটার প্রায় 95% সিমিলার, এবং ওইটা বেটার ভ্যালু ফর মানি। তারপর আবার একটু বাজেট বাড়ালে A36 128GB এখন পাওয়া যাচ্ছে 32,000 টাকার আশেপাশে, সেটাও খুব ভালো একটা ডিল। সো এখনকার প্রাইস পয়েন্টে বলতে গেলে এই ফোনটা একটা মাইন্ডের চিপায় পড়ে আছে। তবে ভাই এই ফোনটার দাম কমবে। এই ফোনটার দাম যদি 22-23 হাজার টাকায় ভবিষ্যতে চলে আসে, এবং আপনার যদি একটা ব্যালেন্সড অলরাউন্ডার লং লাস্টিং ফোন দরকার পড়ে, তখন আপনি এই A26টা কনসিডার করতে পারেন। বলতে গেলে আপনার ডেইলি লাইফ ইউসেজে এই ফোনের নচ আর স্টেরিও স্পিকার ছাড়া তেমন কিছু নিয়ে খুব বেশি সাফার করবেন না, এইটুকু বলা যায়। অ্যান্ড এই ছিল স্যামসাং গ্যালাক্সি A26। এটার ভালো খারাপ যা পেয়েছি সবই আপনাদের সামনে শেয়ার করলাম। আজকের মতো চলে যাচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।